বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে সরকারি চাকরি আইন পড়ব। সরকারি চাকরি আইন খেয়াল করি সবাই। সরকারি চাকরি আইনের গত ক্লাসে পড়েছিলাম ৩২ ধারায় ৪টা গুরুদণ্ড, ৪টা লঘুদণ্ড। আমরা জেনেছি ইতিমধ্যে। খেয়াল করি সবাই, আবারও এক নিমিষে একটু জানবো আমরা। সরকারি চাকরি আইন অনুযায়ী লঘুদণ্ড, গুরুদণ্ড কে দিতে পারেন? নিয়োগকারী কর্তৃপক্ষ দিতে পারেন। কত ধারা অনুযায়ী দিতে পারেন? ৩২ ধারা অনুযায়ী দিতে পারেন। লঘুদণ্ড কয়টি? ৪টি। গুরুদণ্ড কয়টি? ৪টি। লঘুদণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই তিরস্কার প্রদান, সুনির্দিষ্ট সময়ের জন্য পদোন্নতি, বেতন বৃদ্ধি, স্থগিতকরণ, বেতনের নিম্ন ধাপে অবনমিতকরণ, যে ক্ষতি করেছেন সে ক্ষতির পরিমাণ দেওয়া, যে ক্ষতি করেছেন সেই ক্ষতির যে অর্থ সে অর্থ অভিযুক্ত নিজেই প্রদান করবেন। এটা একটা লঘুদণ্ড বলে অবহিত। এই 4টা লঘুদণ্ড। আর গুরুদণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই নিম্ন পদ, নিম্ন বেতনে অবনমিতকরণ, নিম্ন পদ, নিম্ন বেতনে অবনমিতকরণ, বাধ্যতামূলক অবসর প্রদান, চাকরি হতে অপসারণ, চাকরি হতে বরখাস্তকরণ। তাহলে নিম্ন পদ, নিম্নতর বেতন স্কেলে অবনমিতকরণ, বাধ্যতামূলক অবসর প্রদান, চাকরি হতে বরখাস্তকরণ, চাকরি হতে অপসারণ, এই 4টা হচ্ছে লঘুদণ্ড। তাহলে বারবার বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা হাতের লেখাগুলো দিচ্ছেন না। দয়া করে ভাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ, করজোরে অনুরোধ, দয়া করে আপনারা একটু হাতের লেখাটা দিবেন। দয়া করে হাতের লেখাটা দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো যা বলতেছিলাম যে এই লঘুদণ্ড, গুরুদণ্ড গুলো যদি না লিখেন মুখস্থ থাকবে না। তাহলে এতক্ষণ যে লঘুদণ্ড, গুরুদণ্ডের কথা বললাম ৩২ ধারায়, সে লঘুদণ্ড, গুরুদণ্ডের ক্ষেত্রে লঘুদণ্ডের সর্বশেষ যে পার্ট, ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ প্রদান, ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ প্রদান। তাহলে ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ প্রদান কে করবেন? দায়ী ব্যক্তি, দায়ী কর্মচারী নিজেই করবেন, যা আমরা দেখতে পাই ৩৩ ধারায় বলা আছে। কত ধারায়? ৩৩ ধারায়। তাহলে ক্ষতিগ্রস্ত যিনি হয়েছেন তাকে ক্ষতিপূরণ প্রদান করবেন কে? যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে কর্মচারীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৩৩ ধারায়। এখন আপনার বিরুদ্ধে যে দণ্ড প্রদান করা হলো, আপনি চাইলে আপিল করতে পারেন ৩৪ ধারা অনুযায়ী। আপনি চাইলে আপিল করতে পারেন ৩৪ ধারা অনুযায়ী। তবে কথা হলো এই, রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না ৩৫। রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না ৩৫। তবে কথা হলো, রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না, কিন্তু পুনর্বিবেচনার আবেদন করা যাবে ৩৬। তাহলে কি পেলাম? ৩২ ধারায় প্রদানকৃত দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন ৩৪। তবে রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না ৩৫। রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না, কিন্তু পুনর্বিবেচনা আবেদন করা যাবে ৩৬। পুনর্বিবেচনা আবেদন করা যাবে ৩৬ ধারা অনুযায়ী। এছাড়া আমরা দেখতে পাই রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য আবেদন করলেন রাষ্ট্রপতি মহোদয়ের নিকট। সেক্ষেত্রে তিনি পুনরীক্ষণ করবেন, ১ বছরের মধ্যে পুনরীক্ষণ করত রিপোর্ট প্রদান করবেন, যুক্তিযুক্ত যা মনে হয়। কত সময়? ১ বছর। রাষ্ট্রপতি মহোদয় কত সময় পর্যন্ত পুনরীক্ষণ করবেন? ১ বছর পর্যন্ত। কত সময় পর্যন্ত? ১ বছর পর্যন্ত। তিনি ১ বছর পর্যন্ত পুনরীক্ষণ করে এর মধ্যে তার যুক্তিযুক্ত যেটা মনে হয় সেটা রিপোর্ট দিতে পারেন ৩৭ ধারায়। তাহলে যা আমরা দেখতে পেলাম, ৩২ ধারায় প্রদানকৃত দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে ৩৪, তবে রাষ্ট্রপতি আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না ৩৫, কিন্তু পুনর্বিবেচনা আবেদন করতে পারবেন ৩৬। এই পুনর্বিবেচনার আবেদন মহামান্য রাষ্ট্রপতি মহোদয় তিনি পুনরীক্ষণ করবেন ১ বছরের মধ্যে ৩৭। ১ বছরের মধ্যে ৩৭। এখন আমরা দেখব ৩৮, যে কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে, চাকরি হতে, তিনি আর পুনরায় সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না ৩৮। যে কর্মচারীকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে সেই কর্মচারী পুনরায় সরকারি চাকরি পাবেন না ৩৮ ধারায়। পাশে একটু লিখে রাখেন, রাষ্ট্রপতি চাইলে বরখাস্তকৃত কর্মচারীকে পুনরায় চাকরিতে বহাল রাখতে পারেন ৪২-৩। ৪২-৩। তাহলে আমরা দেখতে পেলাম বরখাস্তকৃত কর্মচারী পুনরায় চাকরিতে নিয়োগে নিষেধাজ্ঞা হচ্ছে ৩৮ ধারায়।
তবে রাষ্ট্রপতি তাকে পুনরায় নিয়োগ করতে পারেন 42-3। কত ধারায়? 42-3 ধারায়। এটা আমরা খেয়াল করব। 38 ধারায় বরখাস্তকৃত কর্মচারী পুনরায় সরকারি চাকরিতে নিয়োগ হতে পারবেন না, তবে মহামান্য রাষ্ট্রপতি চাইলে নিয়োগ করতে পারেন 42-3। এখন আমরা দেখব সাময়িক বরখাস্ত। এতক্ষণ বললাম বরখাস্তকৃত কর্মচারী চাকরিতে নিয়োগ হতে পারবেন না। এখন আমরা দেখব সাময়িক বরখাস্তকৃত যেই কর্মচারী, সাময়িক বরখাস্ত কখন করা হয়, সাময়িক বরখাস্তের পরিবর্তে কি করতে পারেন। এছাড়া আমরা দেখি সাময়িক বরখাস্ত কে করতে পারেন। আমরা দেখব নিয়োগকারী কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করে থাকেন যদি কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা চলমান থাকে আর নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হয় যে তাকে শপথে বহাল রাখলে জনস্বার্থ বিরোধী, যা যে ব্যক্তি তার বিরুদ্ধে পরিচালিত বিভাগীয় কার্যধারায় প্রভাব ফেলতে পারেন, সেক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করতে পারেন। আর সাময়িক বরখাস্তের পরিবর্তে ছুটির প্রাপ্যতা সাপেক্ষে ছুটিতে গমনের নির্দেশও দিতে পারেন। দুইটা বিষয়। তাহলে আপনি যেন বিভাগীয় কার্যধারায় প্রভাব ফেলতে না পারেন, আপনার কর্মকাণ্ড যদি জনস্বার্থ বিরোধী হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। এই সাময়িক বরখাস্ত করার পাশাপাশি প্রয়োজন হলে সাময়িক বরখাস্ত না করে ছুটির প্রাপ্যতা সাপেক্ষে আপনাকে ছুটিতে গমনের নির্দেশ দিতে পারেন 39 ধারা অনুযায়ী। কে দিতে পারেন? নিয়োগকারী কর্তৃপক্ষ। আর সর্বোপরি আমরা দেখব 40 ধারায় বিদেশি রাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণ। আপনি এজ এ সরকারি কর্মচারী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না। বাংলাদেশি নাগরিক চাইলেই গেলেন মিশনে, মিশনে গিয়ে অন্য দেশের নাগরিক হয়ে যাবেন, সুযোগ নাই। আপনি এজ এ ব্যক্তি হিসাবে বাংলাদেশি নাগরিক হয়ে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না 40-1। যদি গ্রহণ করেন সেক্ষেত্রে আপনাকে সরকার অথবা নিয়োগকারী কর্তৃপক্ষ আপনাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অবসান করতে পারেন, যা আমরা দেখতে পাই 40 ধারায়। চাকরি হতে তাৎক্ষণিকভাবে অবসান করতে পারেন 40-2। তাহলে প্রথমে আমরা কি জেনেছি? 32 ধারায় দণ্ড, লঘুদণ্ড 4টা, গুরুদণ্ড 4টা। এই দণ্ডর বিষয়ে আমরা দেখতে পাই ক্ষতিগ্রস্তকেই ক্ষতিপূরণ প্রদান দিতে হবে, ক্ষতিগ্রস্ত যার মাধ্যমে হয়েছে অভিযুক্ত বা দায়ী কর্মচারী। 33 দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না, যা আমরা দেখতে পাই। আপিল করা যাবে 34, তবে রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না 35। রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে পুনর্বিবেচনা আবেদন করতে পারেন 36। সে আবেদন পুনর্বিবেচনা করবেন রাষ্ট্রপতি মহোদয় 1 বছরের মধ্যে 37। বরখাস্তকৃত কর্মচারী সরকারি চাকরিতে পুনরায় নিয়োগ লাভ করতে পারবেন না 38, তবে রাষ্ট্রপতি মহোদয় পুনরায় নিয়োগের নির্দেশ দিতে পারেন 42-3। এছাড়া আমরা জেনেছি সাময়িক বরখাস্ত কখন করা হয়। আমরা দেখি 39 ধারা অনুযায়ী যার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা চলমান আছে, নিয়োগকারী কর্তৃপক্ষ যদি মনে করেন যে তাকে শপথে বহাল রাখলে তিনি বিভাগীয় কার্যধারায় প্রভাব ফেলতে পারেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাই তাকে সাময়িক বরখাস্ত করা হয় অথবা ছুটির প্রাপ্যতা সাপেক্ষে ছুটিতে গমনের নির্দেশ দেওয়া হয় 39 ধারায়। আর 40 ধারা আমরা দেখতে পাই যেই রাষ্ট্রের সরকারি কর্মচারী, অর্থাৎ আমি বাংলাদেশি নাগরিক, বাংলাদেশের সরকারি কর্মচারী, আমি যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করি সেটাকে অপরাধ বলে বিবেচিত, অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারবো না 40-1। যদি গ্রহণ করি সরকার অথবা নিয়োগকারী কর্তৃপক্ষ আমাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অবসান করতে পারেন 40-2। তাহলে হচ্ছে 40-1 নাগরিকত্ব গ্রহণ করা যাবে না, যদি করেন শাস্তি হবে 40-2 ধারা অনুযায়ী চাকরি হতে তাৎক্ষণিকভাবে অবসানের আদেশ। ধন্যবাদ সবাইকে। আমরা এখন এ পর্যন্তই থাকবো। আসসালামু আলাইকুম।